মৃত্যু ছড়ালো 200। 2 মাস পেরিয়ে তুলনামূলক স্বস্তিতে বাংলাদেশ। নিষেধাজ্ঞা শিথিলের পর জুম্মায় মুসল্লিদের ঢল, জীবিকার তাগিদে ঢাকামুখী মানুষ। তুমি না আসলে তোমার তো চাকরি থাকবে না, বেতন দেবে কিনা একটা মাস ধরে খালি কাছে বেতন দিব বিকাশও দেয় না, কিছুতেই দেয় না। কি বাধ্যতামূলক মূল্য আমার যাওয়া লাগতেছে এখন। ইম্পালস হসপিটাল ভাড়া নিল পুলিশ সদর দপ্তর, ব্যবহার হবে আক্রান্ত সদস্যদের চিকিৎসায়। করোনায় নাজুক অর্থনীতি, দীর্ঘ হচ্ছে গরিবের তালিকা, মধ্যপ্রাচ্যে ভাগ্য বিড়ম্বনায় প্রবাসীরা। আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনাম, সাথে আছে আমরা দুজন, আমি ফাইজা রাহলা এবং আমি ওয়াফিফ রহমান। পণ্যের নির্ভুল ওজন পেতে ব্যবহার করুন আরএফএল ডিজিটাল ওয়েইং স্কেল, আস্থার মাপকাঠি। আর শুরুতেই এসএমসি জার্মকিল ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার করোনা ভাইরাস আপডেট। দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা 200 ছাড়িয়েছে, আক্রান্ত 13,000-এর বেশি। একদিনে 5,941টি নমুনা পরীক্ষার পর নতুন করে শনাক্ত হয়েছেন 709 জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 13,134 জনে। মারা গেছেন 7 জন, এর মধ্যে 5 জন পুরুষ আর নারী 2 জন। এ পর্যন্ত মোট প্রাণহানি 206। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 191 জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা 2,101 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব জানানো হয়। বলা হয়, এখন পর্যন্ত রাজশাহীতে সুস্থ হওয়ার হার বেশি। মোট 191 জন আমাদের গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন। হাসপাতাল হতে ছাড়া পাওয়ার পর রোগীকে অবশ্যই নিজ বাসায় অথবা মনোনীত যে কোনো জায়গায় আইসোলেশন অথবা অন্তরীণের নিয়ম মেনে চলতে হবে এবং হাসপাতাল হতে ছাড়পত্র পাওয়ার দিন হতে শুরু করে পরবর্তী 14 দিন সেখানেই অবস্থান করতে হবে। সঠিক কোয়ালিটি কিনুন, জেনে শুনে বুঝে নিন। মানসম্মত ও সঠিক উপাদানের সংমিশ্রণে তৈরি ঈগল মশার কয়েল, জনস্বার্থে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। দেশে করোনা শনাক্তের 2 মাসে সংখ্যার হিসেবে বিশ্বের অনেক দেশ থেকেই সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে টেস্ট বাড়ানো আর মৃতের সংখ্যা তুলনামূলক কম থাকা বড় স্বস্তির বিষয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুরুর দিকে সিদ্ধান্ত নিতে দেরি করায় ভুগছে বাংলাদেশ। তাদের মতে এখনো সময় আছে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার। রাশেদ নিজামের রিপোর্ট। একসময় যে শহরের নাম অজানা ছিল অনেকের কাছে, করোনার কারণে সেই উহানের নাম এখন সবার মুখে মুখে। 29 ডিসেম্বর 2019-এ উহানে জন্ম নেওয়া ভাইরাসটি দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বের এ মাথা থেকে ও মাথা। প্রায় 40 লাখ মানুষ এরই মধ্যে আক্রান্ত হয়েছেন করোনায়। প্রতিনিয়ত লাফিয়ে বড় হচ্ছে প্রাণ হারানো মানুষের তালিকা। Wuhan is a major transport hub in central China. উহানে শনাক্তের 60 দিনের মাথায় চীনে প্রায় 80,000 মানুষ আক্রান্ত হন করোনায়। মারা যান 2,835 জন। ইতালি ও স্পেনে প্রথম শনাক্ত হয় একই দিনে। দুই দেশেই প্রথম 2 মাসে আক্রান্তের সংখ্যা ছিল গড়ে 1 লাখ। ইতালিকে ছাড়িয়ে ইউরোপে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা এখন যুক্তরাজ্যে। ফ্রান্সে প্রথম 2 মাসে মারা গেছেন 1100-র মতো মানুষ। করোনায় মৃত্যুর সংখ্যা এখন সব দেশকে ছাপিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু খুবই কম শনাক্ত আর আক্রান্ত ছিল প্রথম 2 মাসে। 3 জন রোগীকে শনাক্ত করেছি। একটি দেশ থেকে আসা আক্রান্ত আর মৃত্যুর খবরের মাঝে গত 8 মার্চ বাংলাদেশ ঘোষণা দেয় প্রথম শনাক্তের। এরই মধ্যে 12,500 ছুঁয়েছে শনাক্তের ঘর। সরকারি হিসেবে মারা যাবার সংখ্যা 200 ছুঁই। পরীক্ষা করা হয়েছে 1 লাখেরও বেশি মানুষকে। প্রশ্ন হলো, 8 মার্চের পর কি ঠিক পথে হেঁটেছিল বাংলাদেশ? আমরা কোয়ারেন্টাইনটা ভালো করতে পারিনি, এটা একটা। আইসোলেশন হয়তো কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু সব জায়গায় আমরা হয়তো ভালো করতে পারিনি। ট্রেসিংটা যেভাবে করা উচিত ছিল আমরা হয়তো শতভাগ করতে পারিনি, এবং দ্রুত রোগ শনাক্তকরণের জন্য যে পর্যাপ্ত চিকিৎসা থাকা দরকার ছিল, মানে টেস্ট থাকা দরকার ছিল, সেটা ছিল না। সংক্রমণের হার বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশে এখনো যে কম আছে, সেটিকে ইতিবাচকভাবেই দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু ক্রমেই বাড়তে থাকা সংক্রমণের সময় পোশাক কারখানা, দোকানপাট ও মসজিদে জামাতের অনুমতি দেয়াকে স্বাগত জানাচ্ছেন না রোগ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা।
সংক্রমণের হারটা কিন্তু অন্যান্য দেশের তুলনায় আমাদের কাছে আমরা অনেকটাই ভালো অবস্থানে আছি। মৃত্যুর রেটটা কিন্তু আমাদের অনেকটাই কম। আমাদের টেস্টও সংখ্যা অনেক বাড়ানো হয়েছে, অনেক টেস্ট আমরা করছি এবং পেশেন্টও ধরা পড়ছে পজিটিভ। জনগণ যদি এই জিনিসটা মেনটেন করে চলে, তারা যদি পারস্পরিক দূরত্ব, সামাজিক দূরত্ব মেনটেন করে চলে, তাহলে অবশ্যই সংক্রমণের হার খুব একটা বেশি হবে আমরা আশা করছি। এই মুহূর্তে আমাদের দরকার ছিল লকডাউনটাকে আরো একটু বিলম্বিত করা, আরো কিছুদিন চালানো। সেটা যদি না হয় তাহলে আমাদের সংক্রমণ প্রতিরোধের বাকি জায়গাগুলোতে খুব জোর দেওয়া উচিত। যেমন ধরেন বিভিন্ন কারখানা যেখানে খোলা হচ্ছে সেখানে নজরদারিটা খুবই স্ট্রং করা উচিত। মাস্ক পরাটাকে বাধ্যতামূলক করা দরকার। পরিসংখ্যান নয়, করোনার বৈচিত্র্যময় আক্রমণ ও বাংলাদেশের মানুষের সচেতনতা বোধ মাথায় রেখে ভবিষ্যৎ পরিকল্পনার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। ঘরে বসে টিভি, মুভি, টেলিফিল্ম, নিউজ সহ আরো অনেক বেশি নিজের হাতের মুঠোয় পেতে আজই ডাউনলোড করুন টফি, টিভির চেয়েও বেশি। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন পরিস্থিতিতেও রাজধানীতে বাড়ছে মানুষের উপস্থিতি, সড়কে বেড়েছে যানবাহনের চাপ। শুক্রবার ঢাকার গাবতলী, আব্দুল্লাহপুর সহ বিভিন্ন স্থান ঘুরে দেখা মিলেছে এমন চিত্রের। এদিকে মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা শিথিল করায় জুমায় ছিল মুসল্লিদের ভিড়। মসজিদের নামাজ আদায়ের শর্ত শিথিলের পর প্রথম জুমার নামাজ, আর তাই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এমন লম্বা লাইন। মসজিদে ঢোকার আগে চলছে জীবাণুমুক্তকরণ, বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন মুসল্লিরা। মুসল্লিদের জীবাণুনাশক বুথ দিয়ে প্রবেশটা বাধ্যতামূলক করেছি আমরা। তাদের জুতাটা যাতে জীবাণুনাশক হয় সেই জন্য জীবাণুনাশক কার্পেটের উপর দিয়ে তাদের হাঁটা বাধ্যতামূলক করেছি। অনেকদিন পর দীর্ঘ 1 মাস পর মসজিদে আসতে পারলাম, খুবই ভালো লাগছে। ব্যবস্থা তো মনে করেন আপনার যেভাবে নেওয়া হইতেছে খুব একটা বেশি ভালো না, কিন্তু তারপরেও মন্দির থেকে ভালো আছে। এটা তো আমাদের উচিত যে প্রত্যেকটা মসজিদই এগুলা নেওয়া উচিত আমাদের। অনেকদিন পরে আসলাম, প্রত্যেকদিন বাসায় পড়ি, আজকে অনেকদিন পরে মসজিদে আসলাম আর কি। পরে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে চলে জুমার নামাজ আদায়। এদিকে রাজধানীর প্রবেশপথগুলোতে ছিল ঢাকামুখী মানুষের ভিড়। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় ভেঙে ভেঙে ঢাকায় ফিরেছেন অনেকেই। পথে পড়ছেন সেনাবাহিনী ও পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে। অফিস খুলছে রবিবার থেকে, তো আসতে হলো। আইলাম তো ভাঙ্গা সিএনজি দিয়ে। বলছে যে তুমি না আসলে তোমার তো চাকরি থাকবে না। বেতন দেবে কিনা একটা মাস ধরে খালি কছে বেতন দিব বিকাশও দেয় না, কিছুতেই দেয় না। কি বাধ্যতামূলক মূল্য আমার যাওয়া লাগতেছে এখন। এই কয়দিনে রাজপথে বেড়েছে রিক্সা, ব্যক্তিগত বাহনও বাড়ছে প্রতিদিনই। তাই সবকিছুর মতো গণপরিবহনও চালু করার দাবি জানিয়েছে পরিবহন শ্রমিকরা। ঢাকার বাজারগুলোতেও নেই সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই। আমরা সারাদিন দূরত্ব থাকে না, শোনো না, আমরাও তো রিক্সে পড়ছি, এখন কি করব? কাস্টমার আসলে ওই যে একটু ফাঁকে ফাঁকে দাঁড়ায় সবাই না। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। হ্যালো আব্বা, হঠাৎ তোমার গলাটা শুনতে ইচ্ছা করলো। কেমন আছিস বাবা? তুই বাইরে যাস না তো? মা, তুমি কোনো কথা শুনতে চাও না? কই না শুনলাম মা। এতবার করে বলি সময় মতো ওষুধ খাবা। আচ্ছা, তোমরা হাত ধুচ্ছ তো একটু পর পর। আর কয়টা দিনই তো, একটু সাবধানে থাকিস, সব ঠিক হয়ে যাবে। এই ছোট ছোট কথাগুলোই তো সাহস যোগায়। ভালো রাখতে, ভালো থাকতে কথা হোক বেশি বেশি। ভালো থাকো বাংলাদেশ। করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় ব্যবহার হবে রাজধানীর ইম্পালস হাসপাতাল। 250 শয্যার হাসপাতালটি ভাড়া নিয়েছে পুলিশ সদর দপ্তর। দেশে করোনা শনাক্ত হওয়ার পর থেকেই তা মোকাবেলায় মাঠে কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্যরা। সবশেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্ত হয়েছেন 1225 জন। এদের মধ্যে ঢাকা মেট্রোপলিটনেই আক্রান্তের সংখ্যা 666। করোনা যুদ্ধে প্রাণ হারিয়েছেন মোট 6 পুলিশ সদস্য। এতদিন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দিলেও এখন থেকে তেজগাঁয়ের ইম্পালস হাসপাতালেও বন্দোবস্ত হয়েছে। বাংলাদেশ পুলিশ এবং ইম্পালস হসপিটাল কর্তৃপক্ষের মধ্যে ইতিমধ্যেই একটি MOU স্বাক্ষরিত হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এই হসপিটালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা শুরু হবে। শিরশির অনুভূতিকে দ্রুত হার মানান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সঙ্গে। 60 সেকেন্ডে কার্যকরী, ক্লিনিক্যালি প্রমাণিত। 2 মাসের করোনাকাল ওলট পালট করে দিয়েছে অর্থনীতি।
রপ্তানি আর প্রবাসী আয় কমার পাশাপাশি দেশের ভেতরেও নাজুক হচ্ছে পরিস্থিতি, আর এরই মধ্যে কাজ হারিয়েছেন কোটি খানেক অনানুষ্ঠানিক খাতের শ্রমিক। আয় বন্ধ হওয়ায় দীর্ঘ হচ্ছে গরিব মানুষের তালিকা। বিশেষজ্ঞরা মনে করেন এমন পরিস্থিতি আরও মাসখানেক চললে ভেঙে পড়তে পারে সার্বিক অর্থনীতি। ইকবাল হাসানের রিপোর্ট। 400 বছরের ঐতিহ্যবাহী ঢাকায় কোলাহল থামানো এমন নিস্তব্ধতা দেখা যায়নি এর আগে। মানুষের হাংটাক, গাড়ির ছোটাছুটি, ব্যবসা বাণিজ্য ঘিরে চিরায়ত ব্যস্ততা এখন ভুলে যাওয়ার মতো অবস্থায়। করোনা রোগী শনাক্ত হওয়ার পর এই 2 মাসে বদলে গেছে পুরো দেশের চেহারা, যার ভয়াবহ প্রভাব পড়ছে অর্থনীতিতেও। আমার ছোট একটা ফ্যাক্টরি আছে, কিছু কর্মী বাহিনী আছে। কতদিন আমরা কাজ ছাড়া এই কর্মী বাহিনীকে চালিয়ে নিতে পারবো বা কতদিন ফ্যাক্টরি ভাড়া দিয়ে যেতে পারবো এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। রোডে খ্যাপ নাই, ভাড়া নাই, খ্যাপ মারতে পারি না, চলাটা খুবই কষ্ট। আমরা কিছু একটা রেস্টুরেন্ট দিয়েছি, তার বেশিরভাগই ভাড়াতে আমরা দিয়েছি, তো আমাদেরকে ভাড়া দিতেই হচ্ছে। গেল 1 দশক ধরে গড়ে 7% হারে অর্জিত প্রবৃদ্ধির চালক রফতানি এবং প্রবাসী আয়ে শেষ 2 মাসে ধস নেমেছে আশঙ্কাজনকভাবে। ফেব্রুয়ারিতে আসা $145 কোটি প্রবাসী আয় মার্চে নেমে যায় 129 কোটিতে। এপ্রিলে তা আরও কমে দাঁড়ায় মাত্র 94 কোটি, যা 1.5 বছরের মধ্যে সবচেয়ে কম। একই প্রবণতা রফতানিতেও। মার্চে আয় কমে যায় 6.6%। আরও ভয়াবহ অবস্থা দাঁড়ায় এপ্রিলে তৈরি পোশাক খাতে, যেখানে বছর ব্যবধানে $242 কোটি থেকে আয় নেমে আসে মাত্র 37 কোটিতে। গোছানো একটা ব্যবসা, সে ব্যবসা চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা এখন রিঅর্গানাইজ হওয়ার চেষ্টা করছি। আপাতত আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে, সেটা আমরা ভালো করে বুঝি, কিন্তু আমরা সময়ের বিবর্তনে আবার আগের শক্ত অবস্থানে ফিরে যাব। আমাদের প্রস্তুতি নিতে হবে যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টকে কিভাবে আমরা সুরক্ষা দিতে পারি, আমাদের আমদানিকে আমরা কিভাবে রক্ষা করতে পারি। বহির্বাণিজ্য ছাড়াও করোনার প্রভাবে ছন্দ হারিয়েছে অভ্যন্তরীণ বাজার। ভেঙে পড়েছে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা, বন্ধ হয়ে গেছে অনানুষ্ঠানিক খাতের ছোট বড় ব্যবসায়িক কার্যক্রম, যে কারণে বেকার হয়ে গেছেন অন্তত 1 কোটি মানুষ। বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ রয়েছে বড় বড় কলকারখানা, সেখানেও চাকরি হারাচ্ছেন কর্মজীবীরা। এছাড়া পরিবহন, যোগাযোগ, পর্যটন সহ সেবা খাতগুলোও স্মরণকালের ভয়াবহ সংকটে, যা দীর্ঘায়িত হলে পুরো অর্থনীতি ভেঙে পড়ার আশঙ্কায় বিশ্লেষকরা। একটা বিরাট জনগোষ্ঠী ক্ষুধার ঝুঁকির সম্মুখীন। এই ধরনের অভূতপূর্ব অর্থনৈতিক সংকট এখন সব দেশেই হচ্ছে। সেখান থেকে উত্তরণের পথটা কি হবে সেটা অনিশ্চিত। গবেষণা বলছে লকডাউন পরিস্থিতি 3 মাস দীর্ঘায়িত হলে দারিদ্র্য সীমার নিচে নেমে যাবে অন্তত 2.5 কোটি মানুষ। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। ঠান্ডা বা গরম কিছু খেলে দাঁতে যে শিরশিরে অনুভূতি হয়, সেটাই দাঁতের সেনসিটিভিটি। দ্রুত সমাধান না করলে এটি আরও গুরুতর হতে পারে। ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন, কারণ সেন্সোডাইন দাঁতের শিরশিরে অনুভূতি থেকে আরাম দেয়। করোনায় চরম ভাগ্য বিড়ম্বনায় প্রবাসী বাংলাদেশিরা। খাবারের জন্য রাস্তায় ভিক্ষায় নামার খবরও দিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। যুক্তরাষ্ট্রে একদিনে 2,500 মানুষের প্রাণহানি। এদিকে মহামারীর প্রথম বছরে আফ্রিকা মহাদেশে 1,90,000 মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। 28 লাখ মানুষের কাতারে বাংলাদেশি সহ অভিবাসী শ্রমিক অন্তত 20 লাখ। করোনায় কর্মহীন হয়ে পড়েছেন এদের অনেকে। বাংলাদেশি শ্রমিকদের সাক্ষাৎকার সম্বলিত একটি প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানায়, খাবারের জন্য রাস্তায় ভিক্ষায় নেমেছেন অভিবাসী শ্রমিকরা। আমার কাছে আর বেশি খাবার নেই, অল্প কিছু চাল ডাল আছে, এতে হয়তো আর কদিন যাবে। এ খাবার শেষ হলে কি হবে? আমার জমানো সব টাকা শেষ। খাবার ও বাসা ভাড়ার জন্য বন্ধু ও আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার নিয়েছি। কাজ ছাড়া এখানে টিকে থাকা খুবই কঠিন। করোনা নিয়ে ভয় নয়, সমস্যা হলো কাজ নেই। যুক্তরাষ্ট্রে করোনায় ফের ঊর্ধ্বমুখী প্রাণহানি ও আক্রান্ত। হোয়াইট হাউসে ট্রাম্পের এক ব্যক্তিগত সহকারীর করোনা ধরা পড়েছে।
স্রষ্টার প্রতি হৃদয় থেকে আওয়াজ তুলুন, যেন এই দুঃসময় কেটে যায়, মানুষ সুস্থ হয়ে ওঠে। এই কঠিন সময়ে স্বর্গ থেকে যেন আমাদের শক্তি, সান্ত্বনা, ধৈর্য এবং সাহস যোগান সৃষ্টিকর্তা। যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত শিশুদের শরীরে এবার বিরল কাওয়াসাকি রোগের উপস্থিতি মিলেছে। এ তালিকায় আছে 6 মাসের এক শিশুও। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত শিশুদের তীব্র জ্বর দেখা যায়, যা থাকছে 3 থেকে 4 দিন। শরীরের বিভিন্ন স্থানে র্যাশ ওঠে, অনেক সময় পুরো শরীরে ছড়িয়ে পড়ে। ডাউনিং স্ট্রিটের বাইরে দাঁড়িয়ে যুক্তরাজ্যে সম্মুখ সমরে থাকা স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সহ মন্ত্রীরা। আফ্রিকার 47 দেশের উপর এক জরিপের ফল প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যাতে সতর্ক করা হয়েছে সংক্রমণ রোধে নেওয়া পদক্ষেপ ব্যর্থ হলে মহামারীর প্রথম বছরে আফ্রিকা মহাদেশে 1,90,000 মানুষ মারা যেতে পারে। আক্রান্ত হতে পারে 2,90,00,000 থেকে 4,40,00,000। শুধু মানবিক বিচারেই নয়, দরিদ্র দেশগুলোকে রক্ষা করতে না পারলে পুরো পৃথিবী হুমকির মধ্যে পড়বে। লকডাউন শিথিলের মধ্যেই ভারতে 2 দিনে রেকর্ড প্রায় 7,000 মানুষ কোভিড-19 আক্রান্ত। সপ্তাহখানেক ধরে রেকর্ড আক্রান্তের ঘটনায় টেস্টের পরিধি বাড়িয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের পর করোনা চিকিৎসায় রেমডেসিভির ওষুধ প্রয়োগের অনুমোদন দিয়েছে জাপান। জুলাইয়ের মধ্যে 3 ধাপে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। শাকিল মাহমুদ, চ্যানেল 24। একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ রাত 10টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। স্টিকি অ্যাডিসিভ, জোড়া লাগায় সবকিছু। স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে ঈদের আগে মার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি। চ্যানেল 24কে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি ডক্টর দেওয়ান আমিনুল ইসলাম শাহিন। এদিকে গুলিস্তান ফুলবাড়িয়ার সব পাইকারি ও খুচরা মার্কেটও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে এই মার্কেটগুলো। এদিকে ঈদের আগে খুলছে না মিরপুর 1, 2 ও 10-এর কোনো মার্কেট। বর্তমান করোনা পরিস্থিতি, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, আর আপনার যেভাবে আমাদের বিধিনিষেধ দেওয়া হয়েছে মার্কেট খোলার 2 কিলোমিটারের ভিতর থেকে মুভমেন্ট থাকবে, এসব কিছু পর্যালোচনা করার পরে আমরা এই পরিস্থিতি আমাদের অনুকূলে পাই নাই। তাই ঈদ উল ফিতরের পূর্ব পর্যন্ত আমরা ঢাকা নিউ মার্কেট সম্পূর্ণরূপে বন্ধ রাখবো। করোনা চিকিৎসায় দেশে প্রথম রেমডেসিভির উৎপাদন করল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান SKF ফার্মাসিউটিক্যালস। শুক্রবার থেকে এর বাজারজাতকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। করোনা রোগীদের চিকিৎসায় মার্কিন প্রতিষ্ঠান গিলিয়েড সায়েন্সেস কোম্পানির তৈরি এই ওষুধ সাড়া ফেলেছে পুরো বিশ্বে। তারই ধারাবাহিকতায় দেশে এর উৎপাদন শুরু হয়েছে। SKF এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতে করোনা চিকিৎসায় ব্যাপক ভূমিকা রাখবে রেমডেসিভির। জাপানের ওষুধ প্রশাসন 7 মে থেকে দেশটির রোগীদের উপর প্রয়োগের অনুমতি দিয়েছে। শুধু তাই নয়, ভারত পাকিস্তানের মতো দেশও এটি তৈরির চেষ্টা করছে। করোনা ভাইরাসে সারা বিশ্ব কাঁপলেও চোখে মুখে ভয় কিংবা ক্লান্তির ছাপ নেই জাতীয় চিড়িয়াখানার প্রাণীদের। দর্শনার্থী না যাওয়ায় এ যেন খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি। তাই তো 50 দিনের বন্ধে প্রাণীরা ফিরে পেয়েছে বনের অনুভূতি। বনের রাজা যেন ফিরে পেয়েছে তার আপন রাজত্ব, আর তাই তো বিশ্রামও চলছে তার রাজকীয় ঢঙেই। শুধু কি তাই, আপন দৌরাত্মে ফিরেছে ডেরাকাটা হলুদ বাঘও। হঠাৎ করেই যেন জনমানব শূন্য মিরপুর জাতীয় চিড়িয়াখানা হয়ে উঠেছে ঘন সবুজ অরণ্য। আর তাই বুঝি নিত্যদিন মানুষের পদচারণায় পিষ্ট যে বন্যপ্রাণীরাও ভুলতে বসেছিল বনের মায়া, আবার যেন ফিরে পেয়েছে তা। জানা অজানা পাখিদের কিচিরমিচির আনন্দ আর বন্যপ্রাণীদের রাশভারী গর্জনে ফাঁকা ঢাকার নৈশব্দ যেন ফিরে পেয়েছে এখানে। কেউ এলে তাই চিড়িয়াখানা নয়, ভুল করে বসবেন জঙ্গল ভেবে। আর দৃশ্যমান এসবই এক
অদৃশ্য শত্রুর প্রভাবেই। করোনা সংকটে গেল 20 মার্চ থেকে বন্ধ জাতীয় চিড়িয়াখানা। সারাদিন কোনো দর্শনার্থী আসে না আর, তাই বুঝি হরিণগুলো ফিরে পেয়েছে ভয় ডরহীন চঞ্চলতা। চোখ জুড়ে রয়েছে রাজ্যের বিস্ময়। মানবশূন্য চিড়িয়াখানায় এ সময়ে জিরাফের ঘরেও নতুন অতিথি এসেছে। করোনার এই দুর্যোগে নাম রাখা হয়েছে দুর্জয়। এতদিন খাঁচার কাছাকাছি না এলেও এখন খাঁচার বাইরে গলা বাড়িয়ে চলে খাবার তোড়জোড়ো। খাঁচায় নিয়তির লকডাউনে থাকলেও প্রাণীদেরও যে অধিকার আছে, এবার হয়তো তা ফিরে পেল ঢাকা চিড়িয়াখানায় থাকা প্রায় 3000 বন্য প্রাণী। হনুমান থেকে বানর, ম্যাকাও থেকে হাতি কিংবা বক থেকে ময়ূর, সবাই নিজ নিজ খাঁচায় আজ মুক্ত। দর্শনার্থী তাদেরকে প্রায় বিরক্ত করত, ঢিল ছুটতো এবং খোঁচা দিত, যার ফলে সবসময় তারা ভয়ে আতঙ্কে থাকতো এবং তারা ঠিকমতো খাবার দাবার ঠিকমতো খেতে পারতো না, খাইতো না। এবং এগুলি নাই থেকে প্রাণীরা এখন ভালো আছে, সুস্থ আছে এবং তারা উৎফুল্লে আছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, করোনা শেষ হলেও স্মৃতিপটে নয়, বাস্তবেও ধরে রাখা হবে ঢাকা চিড়িয়াখানার এমন চিত্রকে। কারণ এই ঘটনা তাদের শিখিয়েছে নতুন কিছু। আমরা আশা করছি যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আমরা চিড়িয়াখানাকে নতুন করে সাজাবো। বিভিন্ন রকম পোষা পাখি প্রাণী বিশ্বের যে সকল দেশ থেকে পাওয়া যায় সেগুলি এনে আমাদের চিড়িয়াখানাকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ একটি চিড়িয়াখানায় পরিণত করব। একদিন সব স্বাভাবিক হবে, চিড়িয়াখানায় আবারও আসবে মানুষ। কিন্তু প্রাণীদের চোখে মুখে এই মুহূর্তের যে উচ্ছ্বাস, তা থাকবে তো ভাববার সময় এখনই। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরেকটি বিরতির। কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরেকবার সবাইকে আমন্ত্রণ রাত 10টার খবরে। জানাবো আরো কিছু খবর। লক্ষ্মীপুর সদর উপজেলায় ত্রাণ চাইতে গিয়ে যৌন নিপীড়নের শিকার হয়ে থানায় অভিযোগ করেছেন এক বিধবা নারী। প্রায় 11 বছর আগে স্বামীকে হারিয়েছেন ওই নারী। এরপর থেকে 4 ছেলে মেয়ে নিয়ে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। করোনা ভাইরাসের কারণে বিপাকে পড়ে ত্রাণ চাইতে গিয়েছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা কালু মুন্সির কাছে। এ সময় তিনি যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির শিকার হন। ভয় দেখানো হয় বিষয়টি কাউকে না জানাতে। এ ঘটনার পর লক্ষ্মীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী। তার রাস্তাতে দেখলে তার খারাপ ভাষা কথা কইব। কালো মুন্সি কয় আমি তোমার সাইল দেমু, আমি যা কই আমার কথা তুমি শুনতে হইবে, আমার লগে থাকতে হইব। যদি তো কই বলি ক দিলে যারা সাহায্য সহায়তা দিব, এরা সত্যিদান করে ষড়যন্ত্র করি আমার পার্টির নামে অবস্থান দিছে। সাগরে ভাসমান 277 জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাষাঞ্চরের আশ্রয় কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনীর জাহাজে করে তাদের ভাষাঞ্চরে নিয়ে যাওয়া হয়। হস্তান্তর করা রোহিঙ্গারা বাংলাদেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিল। অভিযান চালিয়ে তাদের বিভিন্ন স্থান থেকে ভাসমান অবস্থায় আটক করা হয়। ভাষাঞ্চরে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে। পরে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পুনর্বাসন করা হবে। এর আগে গেল শনিবার আরও 28 জন রোহিঙ্গাকে সেখানে স্থানান্তর করা হয়। এবারে জিপিএইচ ইস্পাত হালনা ছাড়ার গল্প। করোনায় হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকায় অভুক্ত রাস্তার কুকুর। অবলা এসব প্রাণীর খাবার জোগাড় দিচ্ছেন সিরাজগঞ্জের যুবকরা। প্রতিদিন 3 শতাধিক কুকুরকে রান্না করা খাবার খাওয়াচ্ছেন তারা। হীরকগুণের তথ্য ও নাজমুল হাসানের ছবিতে ডেস্ক রিপোর্ট। মানুষের উচ্ছিষ্ট খাবারে যে প্রাণীগুলোর ক্ষুধা মিটত, তারা এখন অভুক্ত। রাস্তায় এদিক সেদিক ঘোরাঘুরি করলেও খাবার পাচ্ছে না বেয়ারি সেসব কুকুর। তবে কুকুরের প্রতি ভালোবাসা নিয়ে ত্রাতার ভূমিকায় এগিয়ে এসেছেন গ্রিন সিরাজগঞ্জ ক্লিন সিরাজগঞ্জ নামে সামাজিক সংগঠন, যারা শহরের 33টি পয়েন্টে গিয়ে রান্না করা খাবার দিচ্ছে অনাহারী কুকুরকে। এক মাসেরও বেশি সময় ধরে 3 শতাধিক কুকুরকে একবেলা খাবার দিচ্ছেন তারা। আর নিয়মে পরিণত হয় অভুক্ত কুকুরগুলো প্রতিদিন সন্ধ্যা হলেই ছুটে আসছে নির্দিষ্ট পয়েন্টে।
প্রাণীকুলের খাদ্য এবং তাদেরকে খাওয়ার জন্য তারা যে উদ্যোগটা নিচ্ছে সেই উদ্যোগটা অত্যন্ত মহৎ উদ্যোগ। এইরকম প্রতিটি এলাকায় প্রতিটি মহল্লায় যুব সমাজরা এই মানুষের সেবার পাশাপাশি এই সমস্ত প্রাণীর যে অনাহারে আছে তাদের খাবার দেওয়ার জন্য এগিয়ে আসুক। করোনার সংকট যতদিন চলবে ততদিন এ খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। দুস্থদের পরিবারে গিয়ে আমরা খাবার পৌঁছে দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু এই অর্থাৎ অভুক্ত যে কুকুরগুলো থাকে তাদের কথা চিন্তা করে প্রতি রাতে আমাদের প্রায় 30টি স্পটে আমরা 300 কুকুর অভুক্ত কুকুরকে খাবার দিয়ে যাচ্ছি। আপনিও আপনার বাড়ির আশেপাশে কুকুরকে সামান্য খাবার দিতে পারেন এবং আমরাও চেষ্টা চালিয়ে যাব এই করোনা দুর্যোগ যতক্ষণ পর্যন্ত আছে। সংকটকালীন এই মুহূর্তে সর্বস্তরের মানুষকে সবার প্রতি নজর দেওয়ার আহ্বান সুশীল সমাজের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। সময় হলো আরেকটি বিরতির, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দেখছেন রাত 10টার খবর। বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফেরত নেয়ার কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে ভারতীয় শিক্ষার্থীদের বহনকারী প্রথম বিমান ঢাকা ছেড়ে যায়। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বিমানবন্দরে উপস্থিত থেকে প্রথম দলটিকে বিদায় জানান। এ সময় তিনি বলেন, প্রথম পর্যায়ের 7টি ফ্লাইটের প্রতিটিতে 170 জন করে যাত্রী বহন করা হবে। हमारे ढाका से पहली फ्लाइट श्रीनगर डायरेक्टली जा रही है। এই ফ্লাইটে কেবল শিক্ষার্থীরা আছে। তারা এখানে বিভিন্ন মেডিকেল কলেজে লেখাপড়া করছেন। আমার নিয়মিত তাদের সাথে যোগাযোগ রেখেছি, কলেজগুলো সহযোগিতাও করছে। তারা ঘরে ফিরে যেতে পারছে বলে আমরা আনন্দিত। बहुत ख्याल रखा है। সব ক্রিকেটারকে কোভিড-19 টেস্ট করানো হবে, সাথে ফিটনেস নিয়ে আলাদা পরিকল্পনা করবে বিসিবি, নিশ্চিত করেছেন অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। এদিকে করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় ও বর্ষা মৌসুম শুরু হয়ে যাওয়ায় ঢাকা প্রিমিয়ার লিগ বাতিলের সম্ভাবনা দেখছেন বিসিবি পরিচালক। করোনা পরিস্থিতি যেমনই হোক, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মানুষের জীবন। তবে সে পথে হাঁটতে চাচ্ছে না বিসিবি। আপাতত করোনার ঝুঁকির মাঝে ক্রিকেট ফেরানোর তাড়া নেই ক্রিকেট বোর্ডের। তবে ক্রিকেট ফেরানোর আগে ক্রিকেটারদের জন্য কিছু সুরক্ষামূলক ব্যবস্থা নিতে চায় বিসিবি। প্রত্যেক ক্রিকেটারের কোভিড-19 টেস্ট করানোর পাশাপাশি ফিটনেস নিয়ে বিশেষ ক্যাম্পের আয়োজন করবে বোর্ড। আমাদের ফিটনেস হলো ভেরি ইম্পর্টেন্ট। আমরা আমাদের যে ফিজিও ট্রেনার আছে ওদেরকে আমরা গাইড, ওদেরকে সবসময় বলা হচ্ছে এবং ওরা প্রত্যেক উইকে আপনার প্লেয়ারদেরকে দিচ্ছে, মানে শিডিউল দিচ্ছে আর কি করতে হবে না করতে হবে। কোনো কিছু প্রবলেম, এই ধরনের কোনো মানে সব কাজ আমরা করবো যেন প্রবলেম যেন না হয়। তো যা মেডিকেল টিমে যে দায়িত্ব ওরা ওটা করবে, বাট আমরা এখন সব মানে এখন একটাই আমাদের মাথায়, যে আল্লাহর রহমতে আমাদের এই সিচুয়েশনটা যদি ভালো হয়ে যায় তারপর আমরা এগুলো করবো। এখন কোনো রিস্ক নিতে চাচ্ছি না। সিনিয়র সহ বেশ কিছু ক্রিকেটার ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করার পক্ষে মত দিয়েছেন, যদিও লিগ বাতিলের আভাস দিয়েছিলেন সিসিডিএম এর সদস্য সচিব। অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খানও লিগ শুরুর সম্ভাবনা দেখছেন না। যদি আগামী আল্লাহর মধ্যে যদি আমরা 1 মাস পরও যদি খেলতে পারি তাহলে কিন্তু রেনি সিজন হয়ে যাবে, তখন কিন্তু ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে খেলাটা। হ্যাঁ, তার মধ্যে 1 মাস পর যদি সিচুয়েশন ভালো হয়, তারপরে প্লেয়ারদের ফিটনেসের জন্য মিনিমাম 1 মাস সময় লাগবে, প্রিপারেশনের ব্যাপারে এসে আছে। তো আমার মনে হয় ঢাকা লিগটা সত্যি কথা বলতে কি একটু ডিফিকাল্ট হয়ে যাবে ধরাটা, একটু না বেশ ডিফিকাল্ট হবে। আর্থিক ক্ষতির পরও ক্রিকেটারদের পাশাপাশি দেশি বিদেশি কোচিং স্টাফদেরও নিয়মিত বেতন দিয়ে যাচ্ছে বিসিবি। আশিক রুদ্র, চ্যানেল 24। আপনার পছন্দের দুরন্ত বাইসাইকেল হোম ডেলিভারি পেতে কল করুন 0800-777-777 নম্বরে। শেষ করব রাত 10টার খবর। তার আগে সিলন ফ্যামিলি ব্লেন্টি সুনামগুলো জানাবো আরেকবার। করোনায় মৃত্যু ছাড়ালো 200, 2 মাস পেরিয়ে তুলনামূলক স্বস্তিতে বাংলাদেশ। নিষেধাজ্ঞা শিথিলের পর জুমায় মুসল্লিদের ঢল, জীবিকার তাগিদে ঢাকামুখী মানুষ। তুমি না আসলে তোমার তো চাকরি থাকবে না, বেতন দেবে কিনা একটা মাস ধরে খালি কসে বেতন দিব বিকাশও দেয় না, কিছুতেই দেয় না।
কি বাধ্যতামূলক মূল্য আমার যাওয়া লাগতেছে এখন। ইম্পালস হাসপাতাল ছাড়া ভাড়া নিল পুলিশ সদর দপ্তর, ব্যবহার হবে আক্রান্ত সদস্যদের চিকিৎসায়। করোনায় নাজুক অর্থনীতি, দীর্ঘ হচ্ছে গরিবের তালিকা, মধ্যপ্রাচ্যে ভাগ্য বিড়ম্বনায় প্রবাসীরা। এই ছিল চ্যানেল 24-এর রাত 10টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।